Assalamu alaikum. Welcome to Benjir Papias Edudas channel. I hope you are well by the grace of Allah. শিক্ষার্থী আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা টপিকে চলে এসেছি। টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে টেন্স। এই টেন্স যদি আমরা না জানি তাহলে ইংলিশ গ্রামারের কোনো কিছুই আমরা সঠিকভাবে করতে পারবো না। অর্থাৎ আমাদের ইংলিশটাকে ভালোভাবে জানতে হলে অবশ্যই টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে এবং টেন্সকে ইংলিশ গ্রামারের ডোর বা দরজা বলা হয়। যেমন কোনো কিছুতে প্রবেশ করার আগে যেমন একটা দরজা প্রয়োজন হয় বা ডোর প্রয়োজন হয়, ঠিক সেই রকমভাবে আমরা টেন্সটা ইংলিশ গ্রামারের ডোর হিসাবে বলে থাকি। হ্যাঁ, অর্থাৎ আমরা টেন্স যদি না জানি তাহলে রাইট ফর্ম অফ ভার্ব বলো, ট্রান্সফরমেশন, ভয়েস, ন্যারেশন এটসেট্রা এটসেট্রা কোনো কিছুই আমরা সঠিকভাবে করতে পারবো না যদি টেন্স সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকে। আমরা ইংলিশের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য অবশ্যই টেন্সকে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ এবং কি বলবো সর্বাত্মকভাবে গুরুত্ব দিয়ে করব। কেমন? তো প্রথম কথা হচ্ছে ভার্ব ঘটনা বা তোমার কোনো অবস্থার সময় প্রকাশ করে। ভার্ব কোনো ঘটনা বা অবস্থার সময় প্রকাশ করে। এই সময় প্রকাশ করাটাকেই তোমার ইংরেজিতে কি বলা হয়? টেন্স বলা হয়। অর্থাৎ ক্রিয়ার কালকেই কি বলা হয়? আমরা ক্রিয়ার কালকেই টেন্স বলি। ক্রিয়ার কালকেই আমরা টেন্স বলি। অর্থাৎ টেন্স ইজ এ টাইম অফ অ্যাকশান। টেন্স ইজ এ টাইম অফ অ্যাকশান। এখন এই টেন্সকে আবার তিনটা ভাগে বিভক্ত করা হয়। টেন্সকে তোমার কি করা হয়? কাল অনুসারে তিন ভাগে বিভক্ত করা হয়। এখন একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। 2 পাস্ট, 3 ফিউচার। তাহলে আমরা টেন্স তোমার এই কালের উপর ভিত্তি করে অর্থাৎ সময়ের উপর ভিত্তি করে প্রধানত কয়টি ভাগে ভাগ করতে পারি? তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। তো আমরা আজকে শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স নিয়েই আলোচনা করব। ঠিক আছে? আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়েই আজকে আলোচনা করব। তো আমাদের মেইন টপিক প্রেজেন্ট টেন্স। এখন এই যে আমরা প্রেজেন্ট টেন্স বলছি, এই প্রেজেন্ট টেন্সকে আবার কয় ভাগে বিভক্ত করা হয়েছে? প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়। প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে বিভক্ত করা হয়? আবার 4 ভাগে বিভক্ত করা হয়। এখন এই 4টা ভাগ আমরা দেখব। অর্থাৎ প্রেজেন্ট টেন্স মেইনলি 4 কাইন্ডস। ঠিক আছে? প্রেজেন্ট টেন্স মেইনলি কত কাইন্ডস? 4 কাইন্ডস। তাহলে প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 3 প্রেজেন্ট কন্টিনিউয়াস, নিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, 4 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সকে আবার মেইনলি 4টি ভাগে বিভক্ত করছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
ঠিক আছে। এখন শিক্ষার্থী আমরা যে এই যে 4 প্রকার টেন্সের কথা বললাম, প্রেজেন্টকে আবার কত ভাগে বিভক্ত করেছি? 4টা ভাগে। এখন এই 4টা ভাগটা আমরা কিভাবে বুঝবো এইটা নিয়ে আমাদের আজকে আলোচনা করতে হবে, বা আমরা আজকে আলোচনার মাধ্যমে শিখে ফেলব। তো দেখো, প্রথমেই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এখন এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা সম্পর্কে আমরা জানব। এখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা কাকে বলে? দেখো, সাধারণভাবে বর্তমানে কোনো কাজ করা হয় এরকম যদি বোঝায় তাহলেই তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। এখন এই যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলছি, তাহলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি সেটা আমাদের দেখতে হবে। যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা জেনে থাকি তাহলে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং আমাদের সেন্টেন্স দেখে আমাদের টেন্স চিনতে কি হবে? সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা একটু খেয়াল করি যে আমি যদি স্ট্রাকচারের কথা বলি তাহলে দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা এক্সট্রা। তাহলে আমি কি করতে পারি? আমরা প্রেজেন্ট টেন্সে যেমন আই ইট রাইস, তারপরে আমরা কি করতে পারি? হি লাইকস সুইট। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী, যে আই ইট রাইস অর্থাৎ আমি ভাত খাই, তারপরে কি? হি লাইকস সুইট, সে কি? মিষ্টি পছন্দ, তাই না? এখন একটু খেয়াল করো যে যদি একটু বিষয় খেয়াল করো যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সট্রা, এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিন্তু মূলত স্ট্রাকচার। তো আমি আই ইট রাইস, এটা অবশ্যই আমার কোন এই স্ট্রাকচারে পড়ছে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সট্রা, রাইসটা হচ্ছে এক্সট্রা। এরপরে দেখো, যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের যে ভার্বের বেস ফর্ম থাকে সেই ভার্বের বেস ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। কি বললাম? এইটা একটু মাথায় রাখবা শিক্ষার্থী, এইটা অনেক শিক্ষার্থীরাই ভুলে যায়। যদি আমাদের সাবজেক্টটা, সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই যেটা মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বটার সঙ্গে এস বা ইএস যুক্ত করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা সঠিক হয়ে যাবে। ঠিক আছে। এখন ধরো তুমি আই ইট রাইস, এটা দেখেই বুঝতে পারছো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি লাইকস সুইট, এটাও দেখছো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন ধরো তোমাকে একটা ইনকারেক্ট, ধরো একটা সেন্টেন্স দেয়া আছে, সেই সেন্টেন্সটা তোমাকে বলা হয়েছে এটা কারেক্ট করো। এটা কিন্তু তোমরা যখন বিশেষ করে জব প্রিপারেশান নিবা তখন তোমাদের এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। হ্যাঁ, কারেক্ট ইনকারেক্ট, অর্থাৎ হচ্ছে ইনকারেক্ট দেওয়া থাকবে একটা সেন্টেন্স, সেটাকে তোমাকে কারেক্ট সেন্টেন্স বানাইতে হবে। তো যদি টেন্সের কথা দেওয়া থাকে, ধরো যদি এরকম থাকে হি ড্রাইভড এ কার, এটা হচ্ছে তোমার ইনকারেক্ট করা আছে। ঠিক আছে, এখন এইটাকে তোমাকে কারেক্ট করতে বলা হয়েছে। হ্যাঁ, এই ইনকারেক্ট সেন্টেন্সটাকে কি করতে বলা হয়েছে? তোমাকে কারেক্ট করতে বলা হয়েছে। তাহলে এটা কি? এটা ধরো তোমার এখানে কি লেখা থাকলো, এখানে তোমাকে বললো হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করো, তাহলে কি হবে? হি ড্রাইভস এ কার, হি ড্রাইভস এ কার। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে মূল ভার্ব যেটা আছে, মূল ভার্বটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম প্লাস এক্সট্রা। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের সেন্টেন্সটির সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই যেটা মূল ভার্ব থাকবে
সেই মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে নিতে হবে। আশা করি শিক্ষার্থী তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছো। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী, যদি আমরা তো এটা দেখলাম একটা সিম্পল সেন্টেন্স বা অ্যাসার্টিভ ফর্মের একটা স্ট্রাকচার দেখলাম। এখন যদি তোমাকে বলা হয় ইন্টারোগেটিভের স্ট্রাকচার করো, কি বললাম? এখন যদি আমি বলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটু ইন্টারোগেটিভ স্ট্রাকচারে আমরা চলে যাব, তাহলে কি করতে হবে? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলারি ভার্ব আমরা ফার্স্টে নিয়ে আসবো, কারণ এখানে তো আমি WH কোশ্চেন দিয়ে কোনো কোশ্চেন করছি না, তাই না? তাহলে আমরা যদি অক্সিলারি ভার্বকে ফার্স্টে নিয়ে আসি, তাহলে আমরা ডু বা ডাজ নিয়ে আসবো। এখন একটু খেয়াল করো যে ডু বা ডাজ, যেমন আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি দেখব? ডাজ দুনিয়া রাইট এ লেটার? ডাজ দুনিয়া রাইট এ লেটার? এখন দেখো আমরা এখানে কি, দুনিয়াটা হচ্ছে থার্ড পারসন, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এখানে কি নিয়ে আসছি? অক্সিলারি ভার্বের সঙ্গে ইয়ে যোগ করে নিয়েছি। এখন যদি থার্ড পারসন প্লুরাল ফর্ম হতো, তাহলে আমরা কি করতাম? ডু দে সেল ফিশ? ঠিক আছে, তারা এখানে হচ্ছে ইন্টারোগেশন মার্ক হবে। তাহলে আমরা যদি প্রেজেন্ট টেন্সটারই যদি স্ট্রাকচার আবার দেখি ইন্টারোগেটিভের ক্ষেত্রে, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাজ নিয়ে আসব। কেমন? তো আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন যদি আমরা নেগেটিভ ফর্মে দেখি, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে যদি আমরা নেগেটিভ ফর্মে দেখি, সেক্ষেত্রে কি হবে? দেখো, Joy doesn't go to school। ঠিক আছে, আবার you do not like me। তাহলে এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে তোমার সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ ফর্মে কীভাবে করতে পারি, ইন্টারোগেটিভে কীভাবে করতে পারি এবং নেগেটিভে কীভাবে করতে পারি আমরা জানলাম। এখন আমাদের চলে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা সম্পর্কে জানব। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে আমরা স্ট্রাকচারটা কি জানি? সাবজেক্ট প্লাস এম ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। ঠিক আছে, এখন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা, এইটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন দেখো, যেমন হি ইজ গোয়িং টু স্কুল। তাহলে দেখো, এখানে যে মূল ভার্ব আছে, এই মূল ভার্বের সঙ্গে কি হয়েছে? একটা আইএনজি যুক্ত করেছি। ঠিক আছে, একটা আইএনজি যুক্ত করেছি আর একটা অক্সিলারি ভার্ব নিয়েছি। এখন দেখো, দে আর রাইটিং এ বুক। দে আর রাইটিং এ বুক, অর্থাৎ আমাদের যখন প্লুরাল ফর্ম হবে থার্ড পারসন, তখন ইজ হবে না, হবে কি? আর। তাহলে আমরা এখানে কি, হি ইজ গোয়িং টু স্কুল, দে আর
রাইটিং এ বুক, অর্থাৎ যে কাজ বর্তমানে চলতেছে কিন্তু এখনও শেষ হয় নাই, সেই ধরনের টেন্সটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কাকে বলবো? যে কাজ বর্তমানে চলছে এবং এখনও শেষ হয় নাই, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, তারপরে কি দে আর রাইটিং এ বুক। আমরা এভাবে কি করতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা স্ট্রাকচার দেখে বলতে পারবো এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো, যদি এরকম থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইনকারেক্ট একটা যদি দেখি যে কিভাবে আমরা করতে পারি। দেখো, দেখো আমাদের এরকম একটা সেন্টেন্স দেয়া আছে, আই ওয়াজ সিট বিসাইড এ রিভার। এখন বলা হলো মেক ইট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি স্ট্রাকচারটা দেখে ফেলেছি, বা আমরা এখন জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে করতে হয়। তাহলে আমরা কি করব? দেখো, আই আম সিটিং বিসাইড এ রিভার। তাহলে কিন্তু আমার হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা কিন্তু ভালোভাবে বুঝলাম। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী, এখানে যদি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখি। অক্সিলারি ভার্বটা শুধু প্রথমে নিয়ে আসবো, আর ইউ গোয়িং টু ঢাকা টুডে। দেখো, এটাও কিন্তু আমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক যদি কোনো সেন্টেন্স হয় তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে কি করব? সর্বফার্স্টে নিয়ে চলে আসব। কেমন? এরপরে দেখো, যদি আমাদের এটা নেগেটিভ ফর্মে থাকতো তাহলে নেগেটিভ ফর্মে আমরা কিভাবে লিখতে পারি? আমরা শুধু নট বসাই দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এভাবে কি করতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বুঝে কাজ করতে পারবো। এখন দেখো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আবার কাকে বলে সেটা আমরা একটু জানবো। দেখো, যে কাজ এখনই শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনো বিদ্যমান আছে, বা তার জের এখনো চলছে, এই ধরনের টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। হ্যাঁ, এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা স্ট্রাকচার দেখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে দেখো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন বা এক্সট্রা কোনো অংশ থাকবে। যেমন আমরা এক্সাম্পল হিসাবে দিতে পারি, উই হ্যাভ seen a tiger. We have seen a tiger. তাহলে প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে কি আমরা হচ্ছে হ্যাভ বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম, তারপরে এ টাইগার বসালাম। তারপরে দেখো, হি হ্যাজ লস্ট হিজ পেন। তাহলে হি যেহেতু কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে অলওয়েজ আমাদের হ্যাভ না হয়ে কি হবে? হ্যাজ বসবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি,
তারপরে এক্সট্রা অংশটুকু লিখেছি হি হ্যাজ লস্ট হিজ পেন। আমার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তোমার এক্সাম্পল হয়ে গেছে। এখন দেখো যদি ইউ হয় তাহলে ইউ হ্যাভ, যদি এটা নাবোধক সেন্টেন্স হয় ইউ হ্যাভ নট ইটেন রাইস, ইউ হ্যাভ নট ইটেন রাইস। অর্থাৎ যদি বাক্যটি আমার নাবোধক বা নেগেটিভ হয় তাহলে আমরা কি করব, হ্যাভ বা হাজের পরে নট বসাবো এবং সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে, হ্যাভের পরে, আর যেটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তার আগে। অর্থাৎ হ্যাভ এবং ভার্বের অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝামাঝিতে আমরা কি বসাবো, নট বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু কাজ করে ফেলতে পারবো শিক্ষার্থী। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। দেখো আবার যদি এরকম ইনকারেক্ট শব্দ থাকে, আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, যদি এরকম কিছু থাকে তাহলে আমরা এটাকে হয়তো বলা হলো মেক ইট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মেক ইট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি করব, এখানে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এটা হচ্ছে ইনকারেক্ট আর এটা হচ্ছে কারেক্ট। অর্থাৎ আমরা ইনকারেক্ট এবং কারেক্টটাও এখান থেকে শিখে নিতে পারছি। এখন আমাদের আর একটা টেন্স বাকি থাকলো, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখব এবং এক্সাম্পল দেখব। দেখো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, তাই না? সাবজেক্ট অনুযায়ী কি বসবে, হ্যাভ বা হ্যাজ অক্সিলারি ভার্ব বসবে। তারপরে প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা বিফোর প্লাস এক্সটেনশন। দেখো শিক্ষার্থী, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ ভার্বের যে রূপের সাহায্যে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে এরূপ যদি বোঝায় তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কন্টিনিউয়াস টেন্স বলে। কি বললাম শিক্ষার্থী, যে ভার্বের যে রূপের সাহায্যে কোনো কাজ অতীতেই শুরু হয়েছে কিন্তু সেটা অতীতকালে শুরু হয়েছে কিন্তু সেটা এখন পর্যন্ত চলছে। যদি এ ধরনের কোনো টেন্স আমরা দেখি তাহলে কি বুঝবো আমরা যে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন একটু খেয়াল করো, আমি এখানে সিন্স বা বিফোর আসলে ভার্বের সাথে আইএনজি দিয়ে তোমার এখানে এক্সটেনশন লিখে দিলেই হতো, কিন্তু আমি সিন্স বা বিফোর লিখেছি এই জন্য যে আমাদের সিন্স বা বিফোর কথাটা কিন্তু আসবে। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দেখব তখনই বুঝতে পারবো। যেমন দেখো এক্সাম্পল, I have been playing since morning. অর্থাৎ এখানে আমরা সিন্স বা বিফোরটা কিন্তু উইথড্র করে দিতে পারি, ঠিক আছে, দিয়ে শুধু এখানে এক্সট্রাও বসাই দিতে পারি। এখন দেখো যে আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, অথবা দেখো যে আর একটা এক্সাম্পল দিতে পারি,
দেখো আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং কি হচ্ছে যে সকাল থেকে আমি খেলছি। এখানে এই যে মর্নিংটা আছে এখানে কিন্তু কি করা আছে, আমি কখন থেকে খেলছি, আমি সকাল থেকে খেলছি। তার মানে তোমার হচ্ছে সময়টা নির্দিষ্ট করে দেওয়া আছে। অর্থাৎ সময়টা যদি নির্দিষ্ট থাকে সেটা বার হতে পারে, বছর হতে পারে, দিন হতে পারে। অর্থাৎ সময়টা যদি নির্দিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অলওয়েজ সিন্স বসাবো। কেমন? আবার ধরো আমরা যদি মানে বেশি দিন যাবত ব্যাপিয়া অর্থাৎ বেশি সময় ব্যাপিয়া এই রকম ক্ষেত্রে যদি বোঝায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা কি করব, ফর ব্যবহার করব। যেমন দেখো হি হ্যাজ বিন রিডিং in this school for 5 years। কি বললাম? হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। তাহলে এখানে আমি কিন্তু ব্যবহার করেছি কি, দেখো এখানে ব্যবহার করেছি আমি ফর। তাহলে সে কি হচ্ছে যে সে 5 বছর যাবত এই স্কুলে পড়ছে। সে কি করছে? 5 বছর যাবত এই স্কুলে পড়ছে। তাহলে যদি আমাদের সময়টা তোমার নির্দিষ্ট থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বার, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট বছর এ ধরনের যদি থাকে তবে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিতে সিন্স ব্যবহার করব। কিন্তু তোমার সময় ব্যাপিয়া বেশি দিন যাবত এই ধরনের কথা থাকলে আমরা সেক্ষেত্রে ফর ব্যবহার করব। যেমন হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। ঠিক আছে? তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার এবং প্রেজেন্ট টেন্সের যে 4টা প্রকার ছিল সেটা ক্লিয়ার হয়েছে। তো আজকে এ পর্যন্তই রাখছি শিক্ষার্থীরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।